দেখো, একটা 5 বছরের বাচ্চা ছেলেও এটা জানে যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র বিজেপি জিতবে না। গৌরীবাবু এখানে জিতেছেন, এমএলএ হয়েছেন, ভালো কথা, মানুষ ভোট দিয়েছেন, মানুষের সিদ্ধান্ত আমরা চিরকাল মেনে এসেছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভোটে হেরে গিয়ে রিগিংয়ের গল্প শোনাইনি। মানুষ সিদ্ধান্ত নিয়েছেন, মনে করেছেন, তারা জিতিয়েছেন গৌরীবাবুকে। উনি জিতেছেন, কি করেছেন, কি করতে পেরেছেন, না পেরেছেন, কি করতে পারছেন আপনারা আমার থেকে ভালো জানেন, আপনারা জিয়াগঞ্জের মানুষ। আমি নতুন করে বাইরে থেকে এসে এই নিয়ে আমার বলার কিছু নেই। কিন্তু আপনারা জানেন যে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র যেটা একটা জিনিস, আর মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্র যেটা একটা জিনিস। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে একটা বট গাছ জিততে পারে, একটা আমের গাছ জিততে পারে, একটা সুপুরি গাছ জিততে পারে, কিন্তু মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রে বিজেপি জিততে পারবে না। এটা একটা 5 বছরের বাচ্চাও জানে। এমন অবস্থায় আপনাদের সবার কাছে আবেদন করছি, যদি আপনারা মনে করেন তৃণমূলের হারা উচিত, আবু তাহেরের হারা উচিত, সেক্ষেত্রে ভোটগুলোকে ভাগাভাগি করে পরাজিত প্রার্থীর জন্য ভোট দিয়ে, আমি কাউকে ছোট করছি না, দেখুন আমি নিজেও বিধানসভা ভোটে লড়াই করেছি, আমি নিজেও পরাজিত হয়েছি। আমি কাউকে ব্যঙ্গ করছি না, বিদ্রুপ করছি না, ছোট করছি না, এটাকে আমার অহংকার, আমার ঔদ্ধত্য ভাববেন না। কিন্তু আমি খুব বাস্তব জায়গা থেকে বলছি, যদি আপনারা আমার সঙ্গে একমত হন তাহলে ভেবে দেখবেন, বিবেচনা করবেন, যিনি হয়তো জিততে পারবেন না, যে দল জিততে পারবে না মুর্শিদাবাদে, আপনি তৃণমূলকে হারানোর জন্য শুধু শুধু তাদেরকে ভোট দিয়ে আপনার অত্যন্ত মূল্যবান ভোটকে ভাগাভাগির মধ্যে না ফেলে যদি আপনারা সংঘবদ্ধভাবে, একত্রিতভাবে বাম কংগ্রেস প্রার্থী মোহাম্মদ সেলিমকে আপনারা ভোট দেন, তাহলে তৃণমূল কংগ্রেসকে আমরা হারাবো, মুর্শিদাবাদ কেন্দ্রে আমরা আবু তাহেরকে আমরা হারাবো। আপনাদের আশীর্বাদ আমাদের চাই, আপনাদের পাশে আমাদের চাই। দেখুন, বাংলায় আমরা কোনোদিন ভাবতে পারতাম না একসময় যে বিজেপি এত ভোট পাবে। বিজেপিকে যে মানুষ ভোট দিয়েছেন তিনি আমাদের শত্রু নন। আমাদের লড়াই বিজেপিকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষের সঙ্গে নয়। আমাদের লড়াই এমনকি তৃণমূলকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষের সঙ্গে নয়। আজকে পার্থ চোর হতে পারে, পার্থ চ্যাটার্জির বাড়ির খাটের তলা থেকে, ওর বান্ধবীর খাটের তলা থেকে টাকা বেরিয়ে থাকতে পারে, কিন্তু বেহালায় পার্থ চ্যাটার্জি হয়ে যে লোকটা দেওয়াল লিখেছে তার তো খাটের তলা থেকে টাকা বেরোয়নি, তিনি তো চুরি করেননি। তার সঙ্গে আমাদের কি শত্রুতা আছে, কি লড়াই রয়েছে? এই মুর্শিদাবাদে আবু তাহেরের হয়ে যে স্লোগান দিয়েছে, মিটিং করেছে, মিছিল করেছে, তার তো আবু তাহেরের মতো কোটি কোটি টাকা সম্পত্তি হয়নি। এই পাশের মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটির আগের বারের চেয়ারম্যান তৃণমূলের লোকেরা এটাকে হারিয়ে দিয়েছে। আপনাদের জিয়াগঞ্জ পুরসভার এখন যারা রয়েছেন, যারা চালাচ্ছেন, তাদের চেহারা কিভাবে সম্পদ পাচ্ছে না পাচ্ছে আপনারা আমাদের থেকে ভালো করে জানেন। কিন্তু এটাও ঘটনা, তারা মিটিং করেছে, যারা মিছিল করেছে, যারা দেওয়াল লিখেছে, যারা বুথে গিয়ে ভোট দিয়েছেন, যারা সেই মানুষেরা চোর নন, তারা দুর্নীতিগ্রস্ত নন, তাদের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই। তাদের সবার কাছে খোলা মনে আবেদন করছি, আমরা যে ইন্ডিয়া জোটের কথা বলি, ইন্ডিয়া জোট মানে খালি সিপিএম, কংগ্রেস, আরজেডি, আম আদমি পার্টি নয়। ইন্ডিয়া জোটে তৃণমূলকে, বিজেপিকে ভোট দেওয়া সৎ মানুষদেরকেও আমরা আমাদের সঙ্গে চাই। আমাদের দরজা, আমাদের হৃদয়ের দরজা আপনাদের জন্য খোলা। আপনাদের সবাইকে নিয়ে আমাদের জোট, আপনাদের সবাইকে নিয়ে আমরা লড়তে চাই, আপনাদের সবার জন্য আমরা লড়তে চাই, আপনাদের আশীর্বাদে আমরা জিততে চাই। দেখুন, কোনোদিন কেউ ভাবতে পারতো না বাংলায় বিজেপি জিতবে। কেন জিতলো? বিজেপিকে লোকে বিরাট ভালোবেসে ভোট দিয়েছে, কে না জানে বলুন তো? শুভেন্দু অধিকারী, এই দেখুন এখন এনআরসি, সিএ নিয়ে এত কিছু চলছে, আপনি চিন্তা করুন তো। এই যে শুভেন্দু অধিকারী বিভিন্ন মিটিংয়ে গিয়ে লাফিয়ে লাফিয়ে বলে বাংলায় সিএ হবে, সিএ হবে, আপনারা চিন্তা করে দেখবেন আজকে 1.5 মাসের ওপর হয়ে গেছে সিএ লাগু হয়েছে। পাস তো হয়েছিল 5 বছর আগে, 5 বছর ধরে রেখে দিয়েছিল ভোটের আগে ওটাকে লাগু করবে বলে। 1.5 মাস আগে সিএ কে লাগু করা হয়ে গেল। পরশুদিন একজন মানুষ, আমাদের রাজ্যের এক মানুষ, তিনি আরটিআই করেছিলেন, রাইট টু ইনফরমেশনে জানতে চেয়েছিলেন 1.5 মাসে বাংলার কতজন মানুষ সিএতে নাগরিকত্ব পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে। আপনারা বিশ্বাস করবেন না, সেই আরটিআই এর উত্তর আমার কাছে রয়েছে, আপনারা চাইলে কেউ দেখতে পারেন, হয়তো অনেকে দেখেওছেন। বাংলার একটা টাকা খাওয়া মিডিয়ার একটা অংশ, এগুলোকে দেখাবে না, ভারতের টাকা খাওয়া মিডিয়ার একটা অংশ, যারা সিএ পাস হওয়ার দিন বাদরের মতো নাচছিল, তারা দেখাবে না এই রিপোর্ট, কিন্তু আবার সেই আরটিআই রিপোর্ট আপনারা এখন দেখতে পারেন। কেন্দ্রের সরকারের পক্ষ থেকে অশোক স্তম্ভ দেওয়ার লেটার হেডে উত্তর দেওয়া হয়েছে, রিপ্লাই করা হয়েছে, 1.5 মাসে একজন বাংলার মানুষ সিএতে নাগরিকত্ব চেয়ে অ্যাপ্লাই করেনি, একজন অ্যাপ্লাই করেনি। বিজেপির যে নেতাগুলো, ওই শান্তনু ঠাকুর থেকে শুরু করে বনগার, ওই অসীম সরকার থেকে শুরু করে, ওদের একটার পর একটা নেতা লাফিয়ে ঝাঁপিয়ে মঞ্চের ওপর কবি গান করে, নাচন করে, কোদন করে কিভাবে না মানুষে মানুষে ঝগড়া লাগালো, কত কথা শোনালো। বাংলাদেশ থেকে আমাদের পূর্বপুরুষেরা চলে এসছে, এতদিন সিএ ছিল না বলে আমরা ভারতের মানুষ ছিলাম না, এবার সিএ এসে গেছে, এবার নাগরিকত্ব পাবো, সিএ দাও, সিএ দাও, সিএ দাও। একটা বাচ্চা লজেন্সের জন্য এরকম বায়না করে না। এই অসীম সরকার আর শান্তনু ঠাকুররা এমন সিএ এর জন্য বায়না করছিল, এসে গেছে সিএ, কর এবার অ্যাপ্লাই।
কর অ্যাপ্লাই, কে বারণ করেছে? কেন করছিস না? করছে না, তার কারণ হচ্ছে ওরা জানে যেদিন ওই ইলেকট্রাল বন্ড পাস করেছিল মোদী, বলেছিল এক সময় না খাউঙ্গা না খানে দুঙ্গা, তারপরে দেখা গেল ইলেকট্রাল বন্ডে নিজেও খেয়েছে, মমতাকেও খাইয়েছে। কি ভেবেছিল? ভেবেছিল গোপনে টাকা খাবে, বড় বড় আদানির কাছ থেকে টাকা খাবে, আম্বানির কাছ থেকে টাকা খাবে, বিদ্যুৎ বিক্রি করা কোম্পানির কাছ থেকে টাকা পাবে, রামদেবের পতঞ্জলির নাম করে 2 নম্বরই ওষুধ বিক্রি করা কোম্পানির কাছ থেকে টাকা খাবে, জাল ভ্যাকসিন বিক্রি করা কোম্পানির থেকে টাকা খাবে। এমনকি গরুর মাংসের নামে মানুষ খুন করেছে যে আরএসএস, যে বিজেপির বাহিনী, জুনেদকে খুন করেছে, আফরাজুলকে খুন করেছে, দিনের বেলা এরা গরুর নামে মানুষকে খুন করেছে, রাত্রির বেলা ইলেকট্রাল বন্ডে গরু কেটে বিক্রি করা গরুর মাংসের কোম্পানির কাছ থেকে মোদি টাকা খেয়েছে। সেই ইলেকট্রাল বন্ডের তথ্য সামনে এসছে। গরুর মাংস কাটা কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে ওই টাকায় বিজেপির পতাকা কিনে আপনার পাড়ায় লাগিয়েছে, আপনার এলাকায় লাগিয়েছে। ভেবেছিল সারা জীবন চাপা থাকবে, কেউ জানতে পারবে না। সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, গরুর কোম্পানি থেকে শুরু করে রামদেবের জাল ওষুধ কোম্পানি কার কাছ থেকে কোন নয়া পয়সা খেয়েছে সব হিসেব বেরিয়ে গেছে। তেমন এই শান্তনু ঠাকুর, অসীম সরকাররা জানে, বিজেপির এই নেতাগুলো জানে একদিন ভোট পাওয়ার জন্য সিএ করে লাফিয়েছি, ঠিক আছে, এবার যদি সত্যি সত্যি সিএতে অ্যাপ্লাইটা করি, আমি দরখাস্ত দিয়ে জানিয়ে দেব যে আমি ভারতের নাগরিক নই, আমার নাগরিকত্ব চাই। তারপরে কি হবে? 200-র ওপর মামলা চলছে সুপ্রিম কোর্টে, 200-র ওপর মামলা চলছে সিএ নিয়ে। একটা মামলার যদি রায় আসে সিএর বিরুদ্ধে, একটা 200-র মধ্যে একটা মামলার যদি রায় আসে সিএর বিরুদ্ধে, এই ইলেকট্রাল বন্ডের রায় আসার পরে মোদি অমিত শাহর মুখ পুড়ল, সিএ নিয়ে রায় আসার পরে আপনার ঘর পুড়বে যে আপনি সিএতে অ্যাপ্লাই করবেন। কোনো বিজেপির এমপি, কোনো বিজেপির এমএলএ, কোনো পঞ্চায়েতের মেম্বার বাঁচবে না। আপনার পাড়ায় ওরা মঞ্চ করে ঘোষণা করবে সিএ এর কথা, আপনার ভোট চাইবে সিএ এর নাম করে। বিশেষ করে এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি, কয়েক কিলোমিটার দূরে গেলে বাংলাদেশের বর্ডার, ওপার বাংলা থেকে আমাদের বহু পরিবারকে অতীতে এপার বাংলায় চলে আসতে হয়েছে। তাদের বুকে দেশভাগের জ্বালা আছে, যন্ত্রণা আছে, তাদের মনে নিজের ভিটে মাটি ছেড়ে আসার কষ্ট আছে। এই পরিবারের কাছে গিয়ে এরা সিএ এর নামে ভোট চাইবে, লাফাবে, ঝাপাবে, ভাষণ দেবে, সব করবে, কিন্তু নিজেরা সিএতে অ্যাপ্লাইটা করবে না। কেউ সিএতে অ্যাপ্লাই করে না। এগুলো খালি আপনাকে মুরগি করে আপনার ভোটটা পাওয়ার জন্য। জিজ্ঞেস করবেন বিজেপির নেতাকে, জিজ্ঞেস করবেন গৌরীবাবুকে, ওনার দলের একজন এমএলএ, ওনার দলের একজন এমপি, যারা উদ্বাস্তু পরিবারের, যারা ওপার বাংলা থেকে এসেছিলেন, তারা কেন অ্যাপ্লাই করেনি? একটা লোক অ্যাপ্লাই করবে না, খালি আপনাকে এগুলো এগিয়ে দেওয়ার জন্য, আপনার মাথা ঘুরিয়ে, আপনার কাছ থেকে রুটি কাপড়া মাকান ঘুরিয়ে আপনার কাছ থেকে ভোটগুলোকে পাওয়ার জন্য দিনের পর দিন এই রাজনীতি করে যাচ্ছে। কতদিন এদের রাজনীতির কাছে আমরা হারবো বলুন তো? এরা ভোট পেয়েছিলেন, কোনো বাংলার কোনো মানুষ মনে করেন না যে বিজেপি খুব ভালো পার্টি। ওই যেটা বলছিলাম শুভেন্দুর কথা, চিন্তা করুন কি অদ্ভুত লোক। সিএ পাস হয়েছিল 2019 সালের 9 ডিসেম্বর, আপনারা জানেন, আর লাগু হলো 2024 সালের মার্চ মাসের শুরুর দিকে, এই যেদিন লোকসভা ভোট ঘোষণা হলো তার দিন 7 আগে। আর চিন্তা করুন এই শুভেন্দু অধিকারী কি জিনিস একখানা। সিএটা যেদিন পাস হলো সেদিনও সিএ এর বিরুদ্ধে, আর সিএ যেদিন লাগু হচ্ছে সেদিন বাবু সিএ এর পক্ষে। এগুলো রাজনীতি না, এগুলো তৃতীয় শ্রেণীর ধান্দাবাজি বলুন তো? আপনারা কেউ মনে করেন যেগুলো কোনো রাজনীতি হচ্ছে? যে অর্জুন সিং ব্যারাকপুর আপনারা দেখছেন, এই পৃথিবীর প্রথম অর্জুন, যে নিজেও জানে না পাণ্ডবদের সাইডে আছে না কৌরবদের সাইডে। একটা লোক তৃণমূলের মঞ্চে গিয়ে বসে আছে, মমতা ব্যানার্জি একটু পরে নাম ঘোষণা করবে, আরো হাত নাড়তে নাড়তে ব্রিগেডে লোকের ভোট চাইবে। তৃণমূলের মঞ্চে গিয়ে বসে আছে, নাম ঘোষণা হলো না, ওর জায়গায় অন্য নাম ঘোষণা হলো। মঞ্চ থেকে নেমে কি করলো, সোজা পার্টি অফিসে গেল, মোদির ছবি, এই মমতা ব্যানার্জির ছবি নামিয়ে মোদির ছবি টাঙিয়ে দিল, দিয়ে বললো যে না আমি তৃণমূল করছিলাম, আজকে সকাল অব্দি, দুপুরের পর থেকে আমি বিজেপি। আপনারা বলুন এটা রাজনীতি না, এটা তৃতীয় শ্রেণীর থার্ড ক্লাস সাবস্ট্যান্ডার্ড ছেঁচড়ামি ধান্দাবাজি বলুন তো? এগুলোকে রাজনীতি বলে? বাংলার মানুষ রাজনীতি বলতে আমরা জ্যোতি বসুকে জানতাম, ডক্টর বিধানচন্দ্র রায়কে চিনতাম। বাংলার মানুষ রাজনীতি বলতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে চিনতেন। এদের মধ্যে এদের কারোর সঙ্গে কারোর মত মিলত না, অনেকের সাথে অনেকের অনেক ঝগড়া ছিল, কিন্তু এই ধরনের তৃতীয় শ্রেণীর উঞ্চবৃত্তি এরা রাজনীতির নাম করে চালায়, আর দিনের পর দিন এগুলো করে এরা পার পেয়ে যাবে আমার আপনার ভোটে জিতে। করে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছে। তাপস রায়কে আমরা অনেক বছর ধরে চিনি, অত্যন্ত ভদ্রলোক, অত্যন্ত সজ্জন লোক,
আমি কখনো আজকে উনি বিজেপি জয়েন করেছেন বলে ওনার বিরুদ্ধে কোনো ব্যক্তিগত খারাপ কথা বলবো না। অত্যন্ত ভদ্রলোক। আমি রাজনীতিতে তাপস রায়ের মতো সত্যিকারের ভদ্রলোক খুব কম দেখেছি আমার পরিচিতদের মধ্যে, ওই এই স্তরের যারা নেতা তাদের মধ্যে। আমি আপনাদের বলি, তাপস রায় গত 1 বছর ধরে, আজকে বলে না, গত 1 বছর ধরে প্রেস কনফারেন্স করছেন বিভিন্ন সময়। ওনার বক্তব্য কি না, আমাদের তৃণমূলের যে লোকটা বিরোধী দলনেতা পার্লামেন্টে, মানে বিরোধী দলনেতা বলতে তৃণমূলের যে দলনেতা সুদীপ ব্যানার্জি, সে হচ্ছে বিজেপির এজেন্ট, সে হচ্ছে মোদির এজেন্ট, তাই তাকে তৃণমূলে আমি মেনে নেব না। ভালো কথা। তো আমরা ভাবলাম দেখেছো তৃণমূলে তো কত লোকই আছে বিজেপির এজেন্ট, মমতা ব্যানার্জি নিজেই তো বিজেপির এজেন্ট। তবু একটা লোক তো মুখ ফুটে বললো, সৎসাহস আছে দাঁড়িয়ে বললো যে বিজেপির এজেন্টকে আমি মানবো না, সুদীপ ব্যানার্জি বিজেপির সঙ্গে সেটিং করছে, ওর সেটিং আমি মানবো না, প্রতিবাদ করছি। ও মা, 2 দিন পরে কি দেখি, সুদীপ ব্যানার্জি কেন বিজেপির সঙ্গে সেটিং করেছে তার প্রতিবাদে তাপস রায় বিজেপি জয়েন করেছে। চিন্তা করুন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম, মানে এতে কোনো রাজনীতির কোনো লজিক বুঝবেন না। ওনাকে যা জিজ্ঞেস করবেন এটা কেন হচ্ছে, বলে সিপিএম খারাপ করেছে, সিপিএম বাংলাকে শেষ করেছে। সিপিএম বাংলাকে শেষ করেছে বলে তার প্রতিবাদে ওনার গোটা গোষ্ঠী চোর হয়ে গেছে। সেরকম সুদীপ ব্যানার্জি বিজেপির সঙ্গে সেলিং করেছে, তার প্রতিবাদে তাপস রায় বিজেপি জয়েন করেছে। মানুষকে গরু ভাবলে, ছাগল ভাবলে তবে এই রাজনীতিগুলো করা যায়। যে ন্যায্য দায়িত্ব সেইটুকু পালন করত, তাহলে আজকে পিসি ভাইপো এর সঙ্গে জেলে থাকতো। তার বদলে কি করলো সিবিআই? আরে রাগ হয় না, কষ্ট হয় না বলুন তো? আজকে অমিত শাহ এসে বলছেন এখানে মিটিং করতে এসে, এইবার জিতলে আমরা চাকরির যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরবো। একটা বারের জন্য মিটিংয়ে সারদার নাম মুখে আনছে না, নারদার তদন্তের নাম মুখে আনছে না। অথচ 14-19-এ যখন ভোট করেছিল আপনাদের মনে আছে, তখন সারদার কথা বলতো, নারদার কথা বলতো। এখন কেন সারদার কথা মুখে আনতে পারে না? এখন কেন নারদার কথা মুখে আনতে পারে না? মুখে আনতে পারে না কেন না জানে, ওই মামলাগুলো তামাদি হয়ে গেছে। ওই চোরগুলোকে বিজেপি দলে নিয়ে নিয়েছে, এখন ওদের আর মুখ নেই। কোন সারদার চোরকে, কোন নারদার চোরকে ধরার আর মুখ নেই। এখন ওগুলো ভুলে গিয়ে এখন আবার নতুন এনেছে চাকরির স্ক্যাম। কি হবে? 5 বছর পরে চাকরির দুর্নীতি পুরনো হয়ে যাবে, তখন আবার অন্য একটা দুর্নীতির গল্প হবে। এই চলবে বলুন তো? দেশের প্রধানমন্ত্রী কৃষ্ণনগরে সভা করতে গিয়ে বলছেন যে मित्रों आप लोगों ने जो देखा है, अब तक जो देख रहे थे वो तो बस ट्रेलर था, अभी पूरा फिल्म बाकी है। চিন্তা করুন, একটা 2 ঘন্টার সিনেমার 40 সেকেন্ডের ট্রেলার হয়। আর এ বাবু এসে বলে 10টা বছর ধরে নাকি আমাদেরকে ট্রেলার দেখাচ্ছিল। এটা ট্রেলার যদি 10 বছরের হয় তাহলে চিন্তা করুন সিনেমা কত লম্বা হবে। আসল চোরেটা ধরা পড়তে পড়তে তো আমার নাতি মরে ভূত হয়ে যাবে, ততদিন আসল চোরেটা ধরা পড়বে না, সিনেমা শেষ হবে না। আমি আপনাদেরকে খুব খোলাখুলি আপনাদের একটা কথা বলছি, বলুন তো, কথাটা অন্যভাবে নেবেন না। এই যে নারদার মামলায় চোখের সামনে, ক্যামেরার সামনে দেখেছিলাম কিছু লোক ঘুষ খাচ্ছে। আজকে শুভেন্দু ঢুকে গেছে বিজেপিতে, ওকে আর বিজেপি ধরবে না। শঙ্কুদেব পণ্ডা ঢুকে গেছে বিজেপিতে, ওকে আর বিজেপি ধরবে না, ছেড়ে দিন। আজকে সুলতান আহমেদ, চোখের সামনে দেখেছি সুলতান আহমেদ হাত করে টাকা খাচ্ছে। আপনাদের সেদিন ইচ্ছা হয়নি সুলতান আহমেদ ধরা পড়ুক? কি হলো? মরেই গেছে সুলতান আহমেদ। কালকে যদি বিজেপি মনেও করতো, কালকে যদি অন্য কোনো সরকার এসে মনেও করে নারদার চোরদেরকে ধরবে, নারদার বিচার করবে, সুলতান আহমেদ ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। সুব্রত মুখার্জি হাত করে সিঙ্গারা খেলে টাকা খাচ্ছেন, চোখের সামনে দেখছি, 1 হাতে সিঙ্গারা, 1 হাতে নোটের বান্ডিল। সুব্রত মুখার্জি মারা গেছে। কালকে যদি আমাদের সরকার আসে, আমরা যদি মনেও করি সুব্রত মুখার্জির চুরিকে ব্যবস্থা নেব, তার বিরুদ্ধে পারবো ব্যবস্থা নিতে, মারা গেছে। এই করেছে বিজেপি, ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে অপরাধীরা। কি হচ্ছে বলুন তো? এগুলো কি সার্কাস হচ্ছে এগুলো? আর মাঝখান থেকে আমাদেরকে ট্রেলার দেখানোর নাম করে ওই দিকে তাকাতে বলে রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে, পেট্রোলের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়িয়েছে, সর্ষের তেলের দাম বাড়িয়েছে, আপনার প্রভিডেন্ট ফান্ডের সুদের হার কমিয়েছে, আপনার চাকরির নিশ্চয়তা কমিয়েছে। আমি আপনাদের বলি, আপনারা সবাই সচেতন মানুষ, টিভি দেখেন, খবরের কাগজ পড়েন, আপনাদের অনেকের নিশ্চয়ই চোখে পড়েছে এই কদিনে, গত মাসে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঘোষণা কি না, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মোদিজির দেশের মহিলাদেরকে উপহার, উনি সিলিন্ডারের দাম 100 টাকা কমিয়েছেন। ভালো কথা। যেই না ঘোষণা করেছে অমনি দেখি যত রাজ্যের, বিশেষ করে হিন্দি আর ইংলিশ চ্যানেলগুলো, তারা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে
রাস্তায় বিশেষ করে যে এলাকায় মহিলারা বেশি আছেন সেখানে গিয়ে মহিলাদের জিজ্ঞেস করছেন যে আচ্ছা ये जो मोदी जी ने 100 रुपए गैस का भाव कम किया आपको कैसा लग रहा है? तो भाई दाम कमले কে বলবে খারাপ লাগছে, যে কেউ বলছে হ্যাঁ अच्छा लग रहा है, ভালো লাগছে। वैसे तो ये जो मोदी जी ने देश के माँ बहनों को नारी दिवस पे ये तोहफा दिया, अब क्या बोलना चाहेंगे? अब बोले हाँ तो थैंक यू बोलना चाहेंगे, थैंक यू बोल। और देखिए भाई और बहनों, मोदी जी ने माँ बहनों को नारी दिवस पे जो तोहफा दिया, देश के माँ बहनें बोल रही है मोदी जी कितने अच्छे हैं, मोदी जी जीतेंगे, मोदी 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 করে যাচ্ছে, নিজের বাপের নাম এতবার নেন যতবার মোদির নাম নিচ্ছে অ্যাঙ্কারগুলো। আমি দেখতে দেখতে ভাবছি কত বড় বেহায়া হতে পারে যে ভাই ইলেকট্রাল বন্ডের টাকার কি জোর। একটা লোক যেদিন প্রধানমন্ত্রী হয়েছিলেন সিলিন্ডারের দাম ছিল 400 টাকা, 400 টাকাকে বাড়িয়ে 500 করলেন, 600 করলেন, 700 করলেন, 800 করলেন, 900 করলেন, 1000 করলেন, 1100 করলেন। যে মোদি 400 টাকা সিলিন্ডারকে 1200 টাকা করেছে, আপনাদের কেমন লাগছে? আর তারপরে ভোটের আগে যখন 100 টাকা দাম কমিয়েছে তখন গিয়ে বলছে মোদিজিকে কেসা লাগ রা, মোদি 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 করে যাচ্ছে। এরা ইলেকট্রাল বন্ডের টাকা খেয়েছে, এরা নিজেরাও মোদিকে ভোট দেবে না, কিন্তু জানে ক্যামেরার সামনে শাহরুখ খান যেরকম ডনের ডায়লগ দিলে, সলমান খান যেরকম টাইগারের ডায়লগ দিলে পয়সা পায়, এরা সেরকম মোদি অমিত শাহর নামে ডায়লগ দিলে পয়সা পায়। ভোট কেউ দেবে না, ডায়লগ দিচ্ছে, পয়সা পাচ্ছে, বাড়ি যাচ্ছে। কিন্তু আমরা তো পয়সা পাই না মোদিকে ভোট দেওয়ার জন্য, আমাদের তো যন্ত্রণা হয় যখন এত টাকা দিয়ে সিলিন্ডার কিনতে হয়। আমাদের তো কষ্ট হয় যখন দেখি একজন মানুষ, যে মানুষ সারা জীবন কাজ করেছেন, চাকরি করেছেন, শেষ জীবনে প্রেশারের ওষুধটা মাসের 24 তারিখ কি 25 তারিখ শেষ হয়ে গেলে তিনি ভাবেন যে 5-6টা দিন যাক, হাতের টাকা বাড়ন্ত, মাসের শেষে এতগুলো খরচা করে তারপর এখন আর ওষুধটা কিনতে পারবো না, 5-6টা দিন যাক, সামনের মাসটা পড়ুক, টাকাটা আবার প্রভিডেন্ট ফান্ডে সামনের মাসের অল্প কিছু টাকা ব্যাংকে জমা হোক, তারপর যদি পারি প্রেশারের ওষুধটা কিনবো। আমাদের তো কষ্ট হয় দেখলে। কতদিন ধরে এদের ওই ইলেকট্রাল বন্ডের টাকায় কেনা বিজ্ঞাপনের কাছে আমাদের রায় বিক্রি হবে বলুন তো, আমাদের মতামত বিক্রি হবে? একটা দল, তারা 10 বছর ধরে সরকার চালাচ্ছে, তারা এসে বলছে ইন্ডিয়া জোটকে ভোট দেবেন না, আমাদেরকে ভোট দিন, আমরা এক পার্টির সরকার তৈরি করব। ইন্ডিয়া জোটের এতজন নেতা, এতগুলো দল, ওরা জোট সরকার করবে, কোয়ালিশন সরকার করবে, ওদের সরকার দুর্বল সরকার হবে, আমাদের শক্তিশালী সরকার হবে, এক পার্টির সরকার হবে। আপনাদের বলি, ভেবে দেখার জন্য অনুরোধ করছি আপনাদের। 2004 সালে আমাদের দেশ কোয়ালিশন সরকার দেখেছিল, বামপন্থীদের সমর্থনে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার। আমাদের কোয়ালিশন সরকার ভারতের মানুষকে 100 দিনের কাজ দিয়েছিল, কোনো এক পার্টির সরকার দেয়নি। আমাদের কোয়ালিশন সরকার, বাম কংগ্রেস সরকার ভারতের মানুষকে 100 দিনের কাজ দিয়েছিল। আমাদের কোয়ালিশন সরকার দেশের ছেলে মেয়েদেরকে চায়ের দোকানে কাপড়ের ধোয়া সাবান জলে হারিয়ে গেছিল যে শৈশব, সেই সব শৈশবকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে স্কুলের ক্লাসরুমে নিয়ে গিয়ে বসিয়েছিল। আমাদের কোয়ালিশন সরকার দেশকে রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকারের আইন দিয়েছিল, কোনো এক পার্টির সরকার দেয়নি। আমাদের কোয়ালিশন সরকার দেশের ছেলে মেয়েগুলোকে চায়ের দোকান থেকে, কয়লা খনি থেকে, ক্ষেতের কাজ করা থেকে নিয়ে গিয়ে স্কুলের ক্লাসরুম চিনিয়েছিল। আমাদের কোয়ালিশন সরকার দেশকে রাইট টু ইনফরমেশন দিয়েছিল, কোনো এক পার্টির সরকার দেয়নি। তথ্যের অধিকার জানার আইন, আপনি বড় বড় বিজেপির দুর্নীতি ছেড়ে দিন, আজকে তৃণমূলের একটা পঞ্চায়েত, একটা মিউনিসিপ্যালিটিতে যদি 10 টাকার দুর্নীতিকে ধরতে পারেন, যদি আমরা একটা 10 টাকার দুর্নীতি ধরতে পারি, এলাকায় কতগুলো রাস্তা তৈরির টাকা স্যাংশন হয়েছিল, কফুট রাস্তা তৈরি হয়েছে, কতগুলো ব্রিজ তৈরির টাকা স্যাংশন হয়েছিল, কটা ব্রিজ তৈরি হয়েছে, একটা স্বাস্থ্যকেন্দ্র ডেভেলপমেন্টের জন্য ক টাকা স্যাংশন হয়েছিল, স্বাস্থ্যকেন্দ্রের এখন কি অবস্থা। যদি 10 টাকার চুরি দুর্নীতি তৃণমূলে ধরা পড়ে, তার কারণটা হচ্ছে সেদিন ইউপিএ সরকার রাইট টু ইনফরমেশন আইনটা চালু করে গেছিল বলে আজকে বিডিও অফিসে, ডিএম অফিসে, মিউনিসিপ্যালিটির অফিসে একটা চিঠি লিখে তথ্য চাওয়া যায়, একটা হিসেব চাওয়া যায়, সেই হিসেবে আজকে তৃণমূলের চুরি ধরা পড়ে, চোরগুলো ধরা পড়ে। কোনো এক পার্টির সরকার দেয়নি, আমাদের কোয়ালিশন সরকার দেশকে এটা দিয়েছিল। আমাদের কোয়ালিশন সরকার সামাজিকভাবে অনগ্রসর মানুষ, তপশিলি সমাজের মানুষের জন্য সামাজিক ন্যায়, তার চাকরিতে, তার শিক্ষায় সুরক্ষার ব্যবস্থা করেছিল, কোনো এক পার্টির সরকার নয়, আমাদের কোয়ালিশন সরকার করেছিল। আমাদের কোয়ালিশন সরকার আদিবাসী মানুষের জন্য অরণ্যের অধিকার দিয়েছিল, এক পার্টির সরকার দেয়নি। ওদের এক পার্টির সরকার কি দিল? কোভিডের সময় গঙ্গা দিয়ে ভাসমান বেওয়ারিশ লাশ দিল। ওদের এক পার্টির সরকার কি দিল? বললো নোট বাতিল, তো নোট বাতিল। আমরা বলতে গেলাম এই করে দুর্নীতি বন্ধ হবে না, তো আমরা হয়ে গেলাম চীনের দালাল, পাকিস্তানের দালাল।
আমরা হয়ে গেলাম দেশদ্রোহী। আর ওরা নোট বাতিল করে বললো ওদের ক্ষমতা আছে, ওরা বললো 2000-এর নোট বাতিল, ওরা বিরাট দেশপ্রেমিক। কি হলো? 7 বছর যেতে না যেতে নরেন্দ্র মোদী নিজের ফেলা থুতু নিজে জিভ দিয়ে চাটলো, 2000 টাকার নোট আবার বাতিল করে দিল 7 বছর পরে। ভাই সেদিন যখন আমরা বিরোধিতা করেছিলাম, আমরা হয়ে গেছিলাম পাকিস্তানের দালাল। আজকে তোমার চালু করা নোট তোমাকে তুলে নিতে হলো বাজার থেকে, তুমি কোন দেশের দালাল? কিন্তু প্রশ্ন করবে না, প্রশ্নগুলো যাদের করার কথা, ভারতের সেই মিডিয়ার একটা বড় অংশ মোদির দালাল হয়ে গেছে। কিন্তু ওরা প্রশ্ন করবে বলে, ওরা প্রশ্ন করবে না বলে কি আমাদের উত্তরগুলো জানা নেই? মাথা উঁচু করে বলছি, গর্ব করে বলছি, হ্যাঁ আমরা কোয়ালিশন সরকার চাই। আমরা এক পার্টির সরকার চাই না, আমরা কোয়ালিশন সরকার চাই। ভারতের ইতিহাস দেখিয়েছে কোয়ালিশন সরকার মানে অনেক গণতান্ত্রিক সরকার। আজকে একটা এক পার্টির সরকার যদি মনে করুন ভাগীরথী এক্সপ্রেসটা বিক্রি করবে, লালগোলা প্যাসেঞ্জার ট্রেনটা বিক্রি করবে, প্রাইভেট হাতে দেবে, হাজারদুয়ারি এক্সপ্রেস বিক্রি করবে, কলকাতা এখান থেকে কলকাতা যাওয়ার যে আনরিজার্ভ টিকিট 90 টাকার ওটা 500 টাকা হবে, রিজার্ভ টিকিট 350 টাকার ওটা 1500 টাকা হবে। যদি এক পার্টির সরকার ঠিক করে আমি আপনি স্টেশনের বাইরে স্লোগান দিয়ে গলার শিরা ফেটে রক্ত বেরিয়ে মরে যাব, তবুও সিদ্ধান্ত ফেরত হবে না। যেমন নোট বাতিল, সিদ্ধান্ত ফেরত হয়নি। বলল কৃষি বিল পাস, 700 জন কৃষক রাস্তায় পড়ে মারা গেল, সিদ্ধান্ত ফেরত হলো না। তারপর 1 বছর পরে নিজেই সকালবেলা এসে বললেন না সিদ্ধান্ত বাতিল, কৃষি বিল তুলে নিচ্ছে। এক পার্টির সরকার হলে মানুষের কথা বলার জায়গা থাকে না। যদি কোয়ালিশন সরকার হয়, সেই সরকার যদি আজকে বলে যে আমি রেল বিক্রি করব, 4টে পার্টি মিলে তাকে আটকে ধরবে, তার জোট শরিক 5টা পার্টি, যে না তোমাকে ট্রেন প্রাইভেটাইজ করতে দেবো না। যদি সে বলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে বেসরকারি করব, অন্য 5টা দল তাকে বলবে যে না ভাই, লোকে অ্যাক্সিস ব্যাংকে এইচএসবিসিতে টাকা না রেখে সরকারি ব্যাংকে রেখেছে কেন? কেন মধ্যবিত্তের কাছে, খেটে খাওয়া মানুষের কাছে সুখের চেয়ে স্বস্তি বড়। 2 পয়সা সুদ কম পাবো তাও ভালো, কিন্তু টাকা যেন আমার মার না যায়। ব্যাংক বিক্রি করতে দেবো না, সরকারি ব্যাংক বিক্রি করতে দেবো না। যদি কেউ বলে আজকে এলআইসি বিক্রি করব, আর 5টা পার্টি এসে বলবে না এলআইসি বিক্রি করতে দেবো না, মানুষের অনেক অমানতের ধন ওখানে রাখা আছে। কোয়ালিশন সরকার, গণতান্ত্রিক সরকার, এই যে কোনো একটা দলকে পেছন থেকে আর 3টে দলের টেনে ধরার ক্ষমতা, এইটা গণতন্ত্রের কোনো দুর্বলতা নয়, এটাই গণতন্ত্রের জোর, এটাই মানুষের জোর। এই জোর থাকে কোয়ালিশন সরকারে। এক পার্টির সরকার দুর্মুষ করে মানুষকে। একবার জিতে গেল, 5 বছর তাকে আপনি আর কিছু বলতে পারবেন না, কোনো প্রশ্ন করতে পারবেন না, সে যে ভালো বুঝবে তাই করবে। আমরা চাই না এক পার্টির সরকার, আমরা চাই কোয়ালিশন সরকার। এক পার্টির সরকার কেমন হয় আমাদের দেশে দেখছি না। আজকে বলুন তো, একটা দল যে রাজ্যে জীবনে একটা পঞ্চায়েত মেম্বার জিততে পারতো না, সেখানে 18টা এমপি জিতলো। আপনাদের অনুরোধ করছি, গৌরীবাবু আসলে ওনাকে জিজ্ঞেস করবেন, এই 18টা এমপি জিতলে ওনার দল একটা কি দিলেন বাংলাকে? গত 10 বছরে একটা নতুন জাতীয় সড়ক, এই যে কলকাতা থেকে যে রাস্তা কৃষ্ণনগর হয়ে বহরমপুর হয়ে চলে যাচ্ছে ডালখোলায়, আগে ছিল 34 নম্বর, এখন ওটা হয়েছে 12 নম্বর। পুরনো জাতীয় সড়ক, নতুন একটা ন্যাশনাল হাইওয়ে আমাদের রাজ্যে, নতুন একটা মনে করুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, নতুন একটা আইআইটি, খড়গপুর আইআইটি পরে দ্বিতীয় একটা আইআইটি বাংলায়। সেই নেহরুর আমলে তৈরি ছিল খড়গপুর আইআইটি, আজকে নতুন আইআইটি, নতুন একটা আইআইএম, কলকাতার আইআইএম এর মতো আর একটা আইআইএম দিল। একটা এইমস রায়গঞ্জে করার কথা ছিল, মমতা ব্যানার্জি করতে দিল না, পাত্তারি গুটিয়ে চলে গেল কল্যাণীতে। কেন্দ্রের সরকার, তোমার হাতে এত জমি, তৃণমূলের ক্ষমতা আছে, কেন্দ্রের সরকার এইমস করতে চায়, করতে দিল না। ফারাক্কা ব্যারেজের মতো নতুন একটা ব্যারেজ, আর তাপবিদ্যুৎ প্রকল্প, নতুন একটা ভারী শিল্প যেখানে ছেলেমেয়েরা চাকরি পাবে, কাজ পাবে। আজকে জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, এরকম একটা ঐতিহাসিক শহর, গোটা ভারতের ট্যুরিজমের রাজধানী হতে পারে এই শহর। আজকে সেখানে সিরাজের সমাধি থেকে শুরু করে, সিরাজের প্যালেস থেকে শুরু করে, ওদিকে মির্জাফরের বাড়ির একটা অংশ থেকে শুরু করে মাটির তলায় চলে যাচ্ছে। কোটি কোটি টাকা হেরিটেজ কমিশনের আসছে, কোথায় যাচ্ছে, কে খাচ্ছে, কেউ জানে না। সিরাজের প্রাসাদ ভেঙে পড়ছে, মির্জাফরের প্রাসাদ ভেঙে পড়ছে, আর তৃণমূলের কাউন্সিলর ও পঞ্চায়েত মেম্বারদের বড় বড় প্রাসাদ হচ্ছে ওই টাকায়। গোটা বাংলার এই চেহারা। আর হেরিটেজ কমিশন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। কি দিল বলুন ওরা বাংলাকে? কেন দেয় না জানেন তো? ওরাও জানে আপনি বাংলা থেকে 5টা এমপি দিন, এই যে বলে না 400 এমপি পাবো, 400 পার, 400 পার পেলো কি না পেলো কি হবে? সরকার চালাতে 273 জন এমপি দরকার আমাদের দেশে। 273 এমপি হলেই সরকার হয়ে যায়। ও ভালো করে জানেন মোদি, আপনি আপনার এখান থেকে ওকে 10টা এমপি দিন, 20টা দিন, 30টা দিন, যে কটাই এমপি দিন না কেন, ওর বাংলার এমপি লাগবে না। 3-4টে রাজ্য উত্তর ভারতের, সেখান থেকে যা এমপি পেয়ে যাবে, তাই দিয়ে দিনের পর দিন ওরা সরকার চালাতে পারে চাইলে, যদি ওখান থেকে একচেটিয়া ভাবে যেতে। তার মানেটা কি?
যাবতীয় ন্যাশনাল হাইওয়ে হবে ওইখানে। ভারতে যদি 10টা নতুন ট্রেন চালু হয়, 8টা চালু হবে ওই 3-4টে রাজ্যে। যাবতীয় বড় বড় শিল্প কলকারখানা তৈরি হবে ওখানে। এমনিতে এরা মন্দির আর হনুমানের স্ট্যাচু ছাড়া আর কিছু বানায় না। যদি কোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বানানোর থাকে তৈরি হবে ওইখানে। আর কোয়ালিশন সরকার মানে কি? বিভিন্ন রাজ্যের বিভিন্ন দলের। আমরা বামপন্থীরা বাংলায়, কেরালায়, ত্রিপুরায় শক্তিশালী, কংগ্রেস ভারতের প্রায় সব রাজ্যে শক্তিশালী, আজকে আরজেডি বিহারে শক্তিশালী, ডিএমকে তামিলনাড়ুতে শক্তিশালী, আম আদমি পার্টি দিল্লিতে পাঞ্জাবে শক্তিশালী। এই যে এতগুলো দল রয়েছে, প্রত্যেক দলের প্রত্যেক প্রশ্ন এইটা নয় যে তারা রাজনৈতিকভাবে কোন অঞ্চলে শক্তিশালী। প্রশ্ন হচ্ছে এইটা, নতুন সরকারে বামপন্থীরা থাকলো মানে আমরা বাংলার জন্য, কেরালার জন্য, ত্রিপুরার জন্য বেশি করে লড়াই করতে পারবো, আরজেডি বিহারের জন্য বেশি করে লড়াই করতে পারবে, আম আদমি পার্টি পাঞ্জাবের জন্য লড়াই করতে পারবে। বিভিন্ন রাজ্যের মানুষের দাবি দাওয়া চাহিদা, তাদের প্রাপ্তির জন্য লড়াই হবে, কেন্দ্রের সরকারের কাছে আবদার হবে। এক পার্টির সরকার, তার যেখানে রাজনৈতিক জমি, যাবতীয় গোটা ভারত থেকে ট্যাক্স যাবে, কাজ হবে কি তার রাজনৈতিক সুবিধা অনুযায়ী কিছু জায়গায়, বাকি ভারত দুয়ারানির মতো পড়ে রইবে। তাই আপনাদের কাছে বলছি, আমরা গর্ব করে বলছি, আমরা জোট সরকার চাই। জোট সরকার তৈরি করার জন্য আমাদের পাশে থাকুন। আমরা কতগুলো কাজ করতে চাই আপনাদের আশীর্বাদ পেয়ে জিতে গেলে। আমাদের প্রথম কথা, এবং অযোধ্যায় মন্দির তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের রায়, কেউ আপত্তি করতে যায়নি, কেউ আটকাতে যায়নি। কিন্তু আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট 2019-এ রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করার, সেই সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছিল সম কাজে সম বেতন দেওয়ার। মোদি এক পার্টি সরকারের বড়াই করে, শক্তিশালী সরকারের বড়াই করে। শক্তিশালী সরকার দিয়ে নোট বাতিল করে দেওয়া যায়, শক্তিশালী সরকার দিয়ে মন্দির তৈরি করা যায়, শক্তিশালী সরকার দিয়ে কৃষি বিল চাপিয়ে দেওয়া যায়, শক্তিশালী সরকার দিয়ে বুলডোজার দিয়ে সভ্যতা গুঁড়িয়ে দেওয়া যায়, শক্তিশালী সরকার দিয়ে মুসলমান স্বাধীনতা সংগ্রামীদের নাম পাল্টে দিয়ে তার জায়গায় সেখানে অন্য নাম বসিয়ে দেওয়া যায়। আর আপনার এক পার্টির শক্তিশালী সরকার সুপ্রিম কোর্টের রায় আসার পরে সমকাজে সমবেতনের আইন চালু করতে পারলো না। আজকে যারা বিজেপিকেও ভোট দিয়েছিলেন, আপনাদেরকেও জিজ্ঞেস করছি, আপনার বাড়ির ছেলেটা মেয়েটা বলুন তো পার্মানেন্ট চাকরি পায়? পার্মানেন্ট চাকরি বলে আর কিছু আছে আমাদের দেশে? উঠে গেছে আমাদের দেশ থেকে, যবে থেকে বিজেপি এসছে। আপনি রাজ্যের সরকারে দেখুন, পুলিশ, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, পরিবহন, স্কুলে প্যারা টিচার, পুলিশে বললাম সিভিক পুলিশ, সব জায়গায় কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল স্টাফ। আপনি কেন্দ্রের সরকারে দেখুন, গোটা দেশে তার ব্যাংক, রেল, সর্বত্র ক্যাজুয়াল স্টাফ। প্রাইভেট সেক্টরে ক্যাজুয়াল, পার্মানেন্ট চাকরি বলে আর কিছু নেই। আমরা বলছি, আমরা জিতলে সম কাজে সম বেতনের সুপ্রিম কোর্টের রায়কে আইন করব। ক্যাজুয়াল লোক নিয়োগের নামে 40,000 টাকার কাজ 5,000 টাকা দিয়ে লোককে করানো যাবে না, ইচ্ছে মতো ছাঁটাই করা যাবে না। আপনি রাম মন্দির উদ্বোধনের দিন বিজেপির কথায় আপনার বাড়িতে একদিন প্রদীপ জ্বালিয়েছিলেন, যদি আমরা জিতি আপনার ওই বাড়িতে বছরে 365 দিন প্রদীপ জ্বলবে। 365 দিন আপনার বাড়িতে নিশ্চয়তা, কর্মসংস্থান, শান্তিতে বাঁচার আলো জ্বলবে, প্রদীপ জ্বলবে। আমাদের পাশে আপনারা থাকুন। আমাদের 2 নম্বর কথা, আমরা জিতলে আগের বার রাইট টু এডুকেশন আমি বললাম, যেটা বাংলায় জ্যোতিবাবু 78 সালে করেছিলেন, সেটা গোটা দেশে চালু করেছিলেন ইউপিএ সরকার। 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা। এইবার জিতলে রাইট টু এডুকেশনকে আমরা এগিয়ে নিয়ে গিয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত করতে চাই। গ্র্যাজুয়েশন পর্যন্ত আমাদের দেশের সব ছেলে মেয়ে বিনা পয়সায় পড়াশোনা করার সুযোগ পাবে, তারা গ্র্যাজুয়েট হবে। এবং কংগ্রেস নিজের ইস্তেহারে বলেছে, পড়াশোনা শেষ করার পরে প্রথম কাজ, তাদের প্রথম নিয়োগের দায়িত্ব, যদি রাহুল গান্ধীরা দায়িত্বে আসেন, কংগ্রেস দায়িত্বে আসে, সরকারকে নেতৃত্ব দেয়, তাদের প্রথম কাজের গ্যারেন্টি কংগ্রেসের তারা ইস্তেহারে ঘোষণা করেছে, তারা সেই দায়িত্ব নেবে। 3 নম্বর কথা, আপনারা জানেন কেরালা ভারতের একমাত্র রাজ্য যেখানে 650 টাকা দৈনিক মজুরি দেওয়া হয়। আমরা জিতলে, নতুন সরকারে আমরা অংশগ্রহণ করতে পারলে, গোটা দেশে আইন করে অন্ততপক্ষে 650 টাকা দৈনিক মজুরি পাস করানো হবে। তার 1 পয়সা কম দিয়ে লোককে দিয়ে কাজ করানো যাবে না। এই কাজগুলো আমরা করতে চাই। এবং সিপিআইএম যেটা ঘোষণা করেছে, আপনাদের বলছি, আপনারা হয়তো অনেকে দেখেছেন শুনেছেন, ভারতেই প্রথম কোন রাজনৈতিক দল এটা বলল। আপনারা জানেন একজন এমপি নিজের এমপি কোটায় বছরে 5 কোটি টাকা করে 5 বছরে মোট 25 কোটি টাকা পান এলাকায় কাজ করার জন্য। আবু তাহের আপনারা জানেন, আপনাদের মুর্শিদাবাদে যে কাজটা করার কথা ছিল, আপনাদের এখানকার এমপি লারের টাকা, সেই টাকা থেকে ঘাপলা করে সেই টাকা তুলে নিয়ে গিয়ে বহরমপুরের মধ্যে নিজের প্রাইভেট স্কুল বানিয়েছে, যাতে আজ বাদে কাল যখন আর এমপি থাকবেন না তখন যাতে ওনার বংশ ওখানে করে কম খেতে পারে। আপনাদের টাকায় 2 নম্বরই করে সেই টাকায় বহরমপুরে স্কুল বানিয়েছে, মুর্শিদাবাদ থেকে টাকা তুলে নিয়ে গিয়ে। আমরা বলছি, আমাদের পার্টি ঘোষণা করেছে, যতজন বামপন্থী এমপি জিতবেন, মোহাম্মদ সালিম হতে পারেন,
থেকে শুরু করে বাংলায় সৃজন, দীপশিতা থেকে শুরু করে আমাদের যারাই আছে লড়াই করছে, আপনাদের আশীর্বাদে যারা যারা জিতবে, আমাদের প্রত্যেকজন বামপন্থী এমপি, তাদের যে এমপি ল্যাডের টাকা মোট 5 বছরে 25 কোটি টাকা, তার 3 ভাগের 1 ভাগ মানে 8 কোটি টাকার কিছুটা বেশি, আপনারা বুঝতে পারছেন হিসেব মতো। 3 ভাগের 1 ভাগের টাকা তারা নারীদের, মহিলাদের উন্নয়ন সংক্রান্ত প্রজেক্টে তারা খরচা করবেন নিজের এলাকায়। যে মেয়েদের স্কুল তৈরি করা হতে পারে, মেয়েদের কলেজ তৈরি করা হতে পারে, মেয়েদের জন্য কোনো সেলফ হেল্প গ্রুপ, তাদেরকে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আত্মনির্ভর করার জন্য কোনো ব্যবস্থা হতে পারে থেকে শুরু করে, আচ্ছা মহিলাদের আত্মরক্ষার জন্য বিভিন্ন জায়গায় ডিফেন্স একাডেমি, ক্যারাটে এডুকেশন সেন্টার, কুংফু ক্লাস থেকে শুরু করে মহিলাদের উন্নয়নের জন্য 3 ভাগের 1 ভাগ বরাদ্দ প্রত্যেক এমপি, আমাদের বামপন্থী এমপিরা তাদের ল্যাডের টাকা থেকে খরচা করবেন। এই কাজগুলো করার জন্য আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের ভালোবাসা চাই। আমার কথাকে আমি শেষ করছি আপনাদের কাছে খালি আর একটা কথা বলে। দেখবেন গোটা বাংলায় এখন ওই মমতা ব্যানার্জির গরুচোর ভাইপো ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছে যে ওরা জিততে নাকি লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সমস্ত সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে। আরে কেন রে গরুচোর, তোর বাবার টাকায় হয় এগুলো যে বন্ধ হয়ে যাবে? আর তো থাকবে 2 দিন পরে জেলে, তোর আবার কি আছে? রেখে লক্ষ্মীর ভান্ডার পাবে, সরস্বতী ভান্ডার পাবে, তোকে তো খেতে হবে কদিন পরে জেলের ভান্ডারের ভাত। আপনাদের বলছি এই যে টাকাগুলো, লক্ষ্মীর ভান্ডারের টাকা হতে পারে, বার্ধক্য ভাতা হতে পারে, বিধবা ভাতা হতে পারে, যে কোনো সরকারি প্রকল্পের টাকা, এগুলো কোনো নেতামন্ত্রীর বাপ ঠাকুরদার টাকা নয়, এগুলো কোনো মুখ্যমন্ত্রীর টাকাও নয়, প্রধানমন্ত্রীর টাকা নয়, এগুলো মানুষের ট্যাক্সের টাকা। মানুষ যেমন পাচ্ছেন তেমন পাবেন, 1 নয়া পয়সা বন্ধ হবে না আমরা জিতলে। বরং আজকে একটা সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে যে তৃণমূল কংগ্রেসকে কাটপানি দিতে হয়, আর ওদের মিটিংয়ে গেলে, মিছিলে গেলে তবে আপনার লিস্টে নাম উঠবে, না হলে উঠবে না। এই যে জুলুমবাজি, তৃণমূলের সামাজিক রাজনৈতিক জুলুমবাজি বন্ধ হবে। 10টা নয়া পয়সা কাটপানি না দিয়ে প্রত্যেকের যার যা প্রকল্পের সুবিধা পাওয়ার তেমন পাবেন, মাথা উঁচু করে পাবেন। তার জন্য আপনাকে সিপিএম এর মিছিলেও যেতে হবে না, কংগ্রেসের মিছিলেও যেতে হবে না। যদি মনে করেন সিপিএম এর বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে রাস্তায় মিছিল করবেন, মাথা উঁচু করে সিপিএম এর বিরুদ্ধে মিছিল করবেন, কংগ্রেসের বিরুদ্ধে মিছিল করবেন, তার জন্য আপনার সরকারি প্রকল্পে 10 নয়া পয়সা বন্ধ হবে না। আর তৃণমূল যদি মনে করেছে আপনারা এখানে তৃণমূলকে হারাবেন বলে আপনাদের প্রকল্পের টাকা বন্ধ করে আপনাদের সাহায্য করবে, তাহলে আপনাদের বলছি, যদি পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলা থেকে টাকা বার করতে পেরে থাকি, তাহলে নবান্ন থেকেও টাকা বার করতে পারবো। কারো ক্ষমতা হবে না 10টা নয়া পয়সা বন্ধ করার। আপনাদের সবার কাছে তাই বলছি, যদি আপনারা মনে করেন মোহাম্মদ সেলিম সুযোগ পাওয়ার যোগ্য, যে কাজগুলো আমরা করতে চাই সেই কাজগুলো করার সুযোগ আমাদের পাওয়া উচিত, তাহলে ভোট ভাগাভাগি না করে সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি, আবু তাহেরকে, তৃণমূল কংগ্রেসকে মুর্শিদাবাদে হারাতে পারবেন। মোহাম্মদ সেলিম, বহরমপুর অজিত চৌধুরী সহ গোটা মুর্শিদাবাদের 3টে লোকসভা এবং একটা বিধানসভা কেন্দ্র আমাদের সামনে বিরাট সুযোগ আছে তৃণমূল শূন্য মুর্শিদাবাদ তৈরি করা। আপনারা সবাই একসঙ্গে, যেখানে কংগ্রেস প্রার্থী, যেখানে বামফ্রন্ট প্রার্থী, আপনারা ভোট দিন, আপনারা আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদে বাংলা চাকা এবার ঘুরুক। সবাই ভালো থাকবেন, নমস্কার।